Hello friends, welcome to my YouTube channel Learn English in Bengali. I am Ismail Haq. আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত ইংরেজি বিষয়ের ক্ষেত্রে এটি বেশি গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ ওয়ান পার্ট অফ স্পিচ ফর অ্যানাদার, অর্থাৎ কোন একটি বাক্যে একটি পদ, কোন একটা শব্দ কোন একটা পদে দেওয়া আছে, সেটিকে অন্য একটি পদে ইন্টারচেঞ্জ করে বাক্যের অর্থ না পরিবর্তন করে বাক্যটিকে আবার সেই পদে পরিবর্তন করে বাক্যটিকে লিখতে হবে। তো ক্লাস শুরুর প্রথমে বলেই আজকের এই ক্লাসটি খুব একটু গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে ছাত্রছাত্রীরা যেন দেখে তার জন্য অনুরোধ করছি, এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যেন সম্পূর্ণরূপে দেখে, স্কিপ যেন না করে। তো যাই হোক, এবার ক্লাসে আসি। আচ্ছা, ইন্টারচেঞ্জ অফ ওয়ান পার্ট অফ স্পিচ ফর অ্যানাদার, অর্থাৎ একটি বাক্যে কোনো একটা শব্দকে কোনো একটি পদ, অর্থাৎ নাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এভাবে একটা পদে দেওয়া আছে। এবার বাক্যটির মানেকে পরিবর্তন না করে অন্য একটি পদে পরিবর্তন করে বাক্যটিকে আবার লিখতে হবে, কিন্তু সেন্টেন্সের মানে পরিবর্তন হবে না। আর এগুলো করার সময় মনে রাখতে হবে যে সেন্টেন্সটি যে টেন্সে দেওয়া আছে উত্তরটি যেন সেই টেন্সই যেন দেওয়ার চেষ্টা করা হয়। তো এখানে লক্ষ্য করো কতগুলো আন্ডারলাইন করে শব্দ দেওয়া আছে। এই শব্দগুলোকে, অর্থাৎ কোনো একটি পদে দেওয়া আছে সেটাকে পরিবর্তন করে অন্য একটি পদে লিখতে হবে। তো প্রথমটি দেওয়া আছে কি, ইয়োর বিহেভিয়ার হ্যাজ গিভেন মি পেন। মানেটা হচ্ছে যে তোমার আচার ব্যবহার আমাকে যন্ত্রণা বা ব্যথা দিয়েছে। বিহেভিয়ার মানে হচ্ছে আচার ব্যবহার। এখানে লক্ষ্য করো এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। ইয়োর বিহেভিয়ার হচ্ছে সাবজেক্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে অনুযায়ী এখানে হ্যাজ বসেছে। এবার যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সে অনুযায়ী মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম বসেছে, গিভেন, গিভ, গেভ, গিভেন। আর মি এটা হচ্ছে অবজেক্ট, আর পেন মানে হচ্ছে ব্যথা। আচ্ছা, এখানে করতে কি বলা হচ্ছে, এই যে পেন, এটা আন্ডারলাইন করা আছে, এই শব্দটি এই পদটি নাউনে দেওয়া আছে। এটাকে এবার কি করতে হবে, ভার্ব ফর্মে রূপান্তর করে বাক্যটিকে আবার লিখতে হবে। অর্থাৎ এখানে বাক্যের মানের কোনো পরিবর্তন হবে না, শুধু এই ওয়ার্ড পার্টস অফ স্পিচের পরিবর্তন হবে এবং টেন্সেরও কোনো পরিবর্তন হবে না। তাহলে তোমার ব্যবহার আমাকে ব্যথা দিয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে উত্তরটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই দেওয়ার চেষ্টা করতে হবে। তো পেন মানে ব্যথা, এটা নাউন, এবার এটাকে ভার্ব করতে হবে। তো এর ভার্ব ফর্ম পেন, PAIN, পেন। তো উত্তরটি করতে হলে সেটা হবে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে উত্তরটাকে দিতে হবে। তাহলে উত্তরটি হবে কি, যে ইয়োর বিহেভিয়ার হ্যাজ পেইন্ড মি। এই যে পেন শব্দটি আছে এটা নাউনে আছে, এটারই এবার পাস্ট পার্টিসিপল করে দিলে সেটা ভার্ব হয়ে যাচ্ছে। তাহলে মানে একই থাকছে, টেন্সও পাল্টাচ্ছে না, কিন্তু শুধু পার্টস অফ স্পিচটার চেঞ্জ হচ্ছে। তাহলে উত্তরটি হচ্ছে কি, যে ইয়োর বিহেভিয়ার হ্যাজ পেইন্ড মি, মানে তোমার আচার ব্যবহার আমাকে যন্ত্রণা বা ব্যথা দিয়েছে। তাহলে এখানে পেন্ট এই শব্দটি হয়ে গেল এবার ভার্ব। এই পেন্ট শব্দটি এবার এখানে ভার্ব হিসাবে ব্যবহার হলো। তাহলে এই দুটো বাক্যের মানে একই দাঁড়াচ্ছে, দুটো বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই আছে, টেন্সের পরিবর্তন হচ্ছে না, শুধু এই পেন এটা নাউন ফর্মে আছে, এটার ভার্ব ফর্ম হয়ে গেল এবার কি, পেন্ট। আচ্ছা, এবার 2 নম্বর বাক্য, দ্য জাজস অর্ডার মেড দ্য প্রিজনার ফ্রি। মানেটা হচ্ছে জজের নির্দেশ বা আদেশ কয়েদিকে মুক্ত করলো। এটা দেওয়া আছে
পাস্ট ইনডিফিনাইট টেন্সে এখানে মেড, মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড, মেক, মেড, মেড। তাহলে উত্তরটি আমাকে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট টেন্সে উত্তরটিকে করতে হবে, উত্তরটি করতে হবে। আর এখানে কি করতে বলা হয়েছে, এখানে আন্ডারলাইন করা আছে ফ্রি, অর্থাৎ এই ফ্রি শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ফ্রি মানে হচ্ছে মুক্ত, আর প্রিজনার মানে হচ্ছে কয়েদি। এই ফ্রি শব্দটি অ্যাডজেক্টিভে আছে, এটাকে নাউন করে বাক্যটিকে আবার লিখতে হবে টেন্সের পরিবর্তন না করে। তাহলে জাজের অর্ডার বা নির্দেশ কয়েদিকে মুক্ত করলো, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে এটার উত্তর করলে কি হবে, পাস্ট ইনডিফিনাইটে উত্তরটা করতে হবে। তাহলে উত্তরটি হবে কি, দ্য জাজ গেভ freedom to the prisoner. The judge gave ফ্রি থেকে তার পদ পরিবর্তন হয়ে নাউন হচ্ছে কি ফ্রিডম। দ্য জাজ গেভ ফ্রিডম টু দ্য প্রিজনার। তাহলে এখানে ফ্রি অ্যাডজেক্টিভ ফর্মে আছে, এটা নাউন ফর্ম হচ্ছে কি ফ্রিডম। এটা মেড পাস্ট ইনডিফিনাইটে দেওয়া আছে, এক্ষেত্রে এখানে গেভ করা হলো, গিভ তার পাস্ট ফর্ম হচ্ছে গেভ, গিভ, গেভ, গিভেন। তাহলে দ্য জাজ গেভ দিল, কি দিল, ফ্রিডম স্বাধীনতা, কাকে দিল, টু দ্য প্রিজনার মানে কয়েদিকে। তাহলে এটার মানে যা হলো ওপরের যে বাক্য, দ্য জাজ অর্ডার মেড দ্য প্রিজনার ফ্রি, মানে জাজের অর্ডার কয়েদিকে মুক্ত করলো। এর দুটোর মানে হচ্ছে কিন্তু একই, মানে পাল্টাচ্ছে না, মানেগুলো একই থাকছে, শুধু শব্দের রূপের পরিবর্তন হচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে দ্য জাজ অর্ডার, এখানে অর্ডারটি ছুটে আছে, এখানে অর্ডারটি বসাতে হবে, দ্য জাজ অর্ডার। এখানে সরাসরি এটা করলে হতো দ্য জাজ অর্ডার, দ্য জাজ অর্ডার গেভ ফ্রিডম, মানে জাজের আদেশ বা নির্দেশ, গেভ দিল, কি দিল, স্বাধীনতা, ফ্রিডম কাকে দিল, টু দ্য প্রিজনার কয়েদিকে। তাহলে এর দুটো সেন্টেন্সের মানে একই থাকলো, টেন্সও একই থাকলো, শুধু শব্দের রূপের পরিবর্তন হলো। এখানে ফ্রিটা অ্যাডজেক্টিভ ফর্মে দেওয়া আছে, এটার এবার নাউন ফর্ম হচ্ছে ফ্রিডম। দ্য জাজ অর্ডার, জজের আদেশ বা নির্দেশ, গেভ ফ্রিডম স্বাধীনতা দিল, টু দ্য প্রিজনার কাকে দিল, কয়েদিকে দিল। এবার 3 নম্বর বাক্য, হি ইজ ডুইং দ্য সামস উইথ কেয়ার, মানেটা হচ্ছে কি, সে যত্ন সহকারে অঙ্কগুলি করছে, সে যত্ন সহকারে অঙ্কগুলি করছে। আচ্ছা, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে ইজ বসছে এবং ডু হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে হি ইজ ডুইং দ্য সামস উইথ কেয়ার, আর কেয়ার মানে হচ্ছে যত্ন, এটি নাউন, কেয়ার হচ্ছে যত্ন, এটি নাউন। এবার এটাকে কি করতে হবে, অ্যাডভার্বে পরিবর্তন করে বাক্যটিকে আবার লিখতে হবে। তাহলে সে অঙ্কগুলি যত্ন সহকারে করছে, উইথ কেয়ার মানে হচ্ছে যত্ন সহকারে, আর সামস মানে হচ্ছে অঙ্ক। তাহলে কেয়ারের অ্যাডভার্ব হবে কি, কেয়ারফুলি। এবার কেয়ারফুলিতে বাক্যটিকে আবার লিখতে হবে, কিন্তু মানে পরিবর্তন হবে না, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই উত্তরটিকে করতে হবে। তাহলে হি ইজ ডুইং দ্য সামস কেয়ারফুলি, উত্তরটি হবে হি ইজ ডুইং দ্য সামস কেয়ারফুলি, হি ইজ ডুইং দ্য সামস কেয়ারফুলি, মানে একই থাকলো, কেয়ারফুলি হচ্ছে যত্ন সহকারে, এটা এবার অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে এই দুটো সেন্টেন্সের মানে একই থাকলো, শুধু রূপের পরিবর্তন হলো, কেয়ার হচ্ছে নাউন, তার অ্যাডভার্ব হচ্ছে কেয়ারফুলি। তাহলে ইজ ডুইং দ্য সামস কেয়ারফুলি, সে যত্ন সহকারে অঙ্কগুলি করছে, মানে একই দাঁড়ায়। 4 নম্বর সেন্টেন্স, 4 নম্বরে কি আছে, আই সি হিম এভরিডে, আমি তাকে প্রত্যেক দিন দেখি। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, আই হচ্ছে সাবজেক্ট, সি মূল ভার্ব, আই যেহেতু ফার্স্ট পারসন,
মূল ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়নি, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। তো যাই হোক, এখানে আছে কি আই সি হিম এভরিডে, আমি তাকে প্রত্যেক দিন দেখি। এখানে এই যে ডে শব্দটি আছে এটা হচ্ছে নাউন। এবার এটাকে পরিবর্তন করতে হবে অ্যাডভার্বে, ডে থেকে সেটাকে অ্যাডভার্ব নিয়ে আসতে হবে। তাহলে অ্যাডভার্বটা হবে কি ডেলি। এবার ডেলি শব্দ দিয়ে এই বাক্যটিকে আবার পুনরায় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই লিখতে হবে। তাহলে উত্তরটি হবে কি যে আই সি হিম ডেলি। এখানে এভরিডে আছে মানে প্রত্যেক দিন, আর ডেলি, ডেলি মানেও প্রত্যেক দিন। তাহলে মানে একই থাকলো, আই সি হিম ডেলি, আমি তাকে প্রত্যেক দিন দেখি। তাহলে ডেলি এই শব্দটি এখানে হয়ে গেল কি অ্যাডভার্ব, এখানে ডেলি শব্দটি হয়ে গেল অ্যাডভার্ব। মানে দুটো একই থাকলো, দুটো বাক্যের শুধু রূপের পরিবর্তন হল। এটা ডে নাউন আছে, তার অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ডেলি। 5 নম্বর সেন্টেন্স, হি শোজ কাইন্ডনেস ইভেন টু অ্যানিম্যালস, সে এমনকি প্রাণীদের বা পশুদের প্রতি দয়া দেখায়। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট তাই ভার্ব, মূল ভার্ব শো, শো মানে দেখানো, তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, ভার্বের সাথে এখানে এস যুক্ত হয়েছে। আর কাইন্ডনেস মানে হচ্ছে দয়া, এটা হচ্ছে নাউন। এবার কি করতে হবে, ইভেন, ইভেন মানে এমনকি, টু অ্যানিম্যালস মানে পশুদের বা প্রাণীদের প্রতি, এটা কাইন্ডনেস নাউন আছে, এটাকে এবার কি করতে হবে অ্যাডজেক্টিভ। তাহলে কাইন্ডনেসের অ্যাডজেক্টিভ হচ্ছে কাইন্ড। এবার এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যেহেতু আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইটেই আবার উত্তরটি করতে হবে। তাহলে সে এমনকি প্রাণীদের প্রতি দয়া দেখায়। তাহলে মানেটি আবার একই রাখবো, কিন্তু শুধু রূপের পরিবর্তনটি হবে, নাউন থেকে অ্যাডজেক্টিভ হবে, কাইন্ডনেস থেকে হবে কাইন্ড। তাহলে উত্তরটি হবে হি ইজ কাইন্ড, হি ইজ কাইন্ড ইভেন টু অ্যানিম্যালস, হি ইজ কাইন্ড ইভেন টু অ্যানিম্যালস। মানে একই দাঁড়ালো, মানে সে হয় দয়ালু। এখানে এবার মূল ভাব নেই, এখানে বি ভার্ব ইজ নিয়ে আসা হলো। তাহলে হি ইজ কাইন্ড, সে হয় দয়ালু, ইভেন টু অ্যানিম্যালস এমনকি প্রাণীদের প্রতি। তাহলে এই দুটি সেন্টেন্সের মানে একই থাকলো, শুধু পার্টস অফ স্পিচের পরিবর্তন করা হলো। কাইন্ডনেস নাউন, তার অ্যাডজেক্টিভ হচ্ছে কাইন্ড। 6 নম্বর সেন্টেন্স, হি রিজেক্টেড অল আওয়ার প্রপোজালস, সে আমাদের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করলো। এটা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, হি সাবজেক্ট, রিজেক্টেড এটা ভার্ব ফার্স্ট ফর্মে আছে, রিজেক্ট, রিজেক্টেড, রিজেক্টেড। আর আওয়ার প্রপোজালস মানে আমাদের প্রস্তাব, এই প্রপোজালস এই শব্দটি দেওয়া আছে নাউন। এবার এটাকে কি করতে হবে, প্রপোজালসটাকে ভার্ব ফর্মে পরিবর্তন করে বাক্যটিকে আবার পাস্ট ইনডিফিনাইটেই লিখতে হবে। দুটো সেন্টেন্সের মানে একই থাকবে, মানে চেঞ্জ হবে না, শুধু পার্টস অফ স্পিচের চেঞ্জ হবে। তাহলে হি রিজেক্টেড অল আওয়ার প্রপোজালস, সে আমাদের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করলো। তাহলে এটার প্রপোজালের ভার্ব ফর্ম করে উত্তরটি হবে, তাহলে হি রিজেক্টেড এভরিথিং, হি রিজেক্টেড এভরিথিং, সে প্রত্যেকটা জিনিস প্রত্যাখ্যান করলো। তাহলে রিজেক্টেড এটা পাস্ট ফর্মে উত্তরটা হচ্ছে, তাহলে হি রিজেক্টেড এভরিথিং দ্যাট উই প্রপোজড, দ্যাট উই প্রপোজড মানে যেটা আমরা প্রস্তাব করেছিলাম। তাহলে প্রপোজালস এটা নাউন, তার ভার্ব ফর্ম হয়ে গেল কি প্রপোজড, এটা ভার্ব হিসাবে এবার ব্যবহার করা হলো। তাহলে এখানে লক্ষ্য করো, দুটো সেন্টেন্সেই পাস্ট ইনডিফিনাইট আছে, শুধু প্রপোজাল এটা নাউন ফর্ম, তার ভার্ব ফর্ম হয়ে গেল এবার কি প্রপোজড, মানে একই থাকলো। তাহলে উত্তরটি হলো হি রিজেক্টেড, সে প্রত্যাখ্যান করলো, এভরিথিং প্রত্যেকটা জিনিস, দ্যাট উই প্রপোজড মানে যেগুলি আমরা প্রস্তাব করেছিলাম বা করলাম। 7 নম্বর সেন্টেন্স, আই ক্যান নট কনসেন্ট টু ইয়োর প্রপোজাল, মানে আমি তোমার প্রস্তাবে সম্মত দিতে পারি না। কনসেন্ট মানে হচ্ছে সম্মতি দেওয়া, আর ক্যানট এটা মডাল ভার্ব, আর প্রপোজাল হচ্ছে প্রস্তাব। তাহলে এখানে কি করতে বলা হয়েছে, এই যে কনসেন্ট,
এই শব্দটি এখানে ভার্ব ফর্মে দেওয়া আছে, এটাকে এবার পরিবর্তন করতে হবে কিসে, নাউনে। নাউন ফর্মে পরিবর্তন করে বাক্যটিকে আবার, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, সেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই সেটাকে আবার উত্তর করতে হবে। তাহলে আই ক্যান নট কনসেন্ট টু ইয়োর প্রপোজাল, আমি তোমার প্রস্তাবে সম্মতি দিতে পারি না। তাহলে এটা ভার্ব ফর্মে আছে, এটাকে নাউন করতে হবে। তাহলে নাউন করলে কি হবে, তাহলে আই ক্যান নট গিভ মাই কনসেন্ট, আই ক্যান নট গিভ মাই কনসেন্ট। কনসেন্ট মানে হচ্ছে সম্মতি দেওয়া, এবারে এটা মাই কনসেন্ট, এটা হলো আমার সম্মতি। তাহলে আই ক্যান নট গিভ মাই কনসেন্ট টু ইয়োর প্রপোজাল, টু ইয়োর প্রপোজাল, আই ক্যান নট গিভ মাই কনসেন্ট টু ইয়োর প্রপোজাল। তাহলে এখানে এই কনসেন্ট শব্দটি আবার কি হিসাবে, নাউন হিসাবে ব্যবহার করা হলো। তাহলে দুটো সেন্টেন্সের মানে একই থাকলো, আই ক্যান নট কনসেন্ট টু ইয়োর প্রপোজাল, এখানে কনসেন্ট শব্দটি মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, মানে আমি তোমার প্রস্তাবে সম্মতি দিতে পারি না। আর এটার মানে কি হলো, আই ক্যান নট গিভ মানে আমি দিই না, মাই কনসেন্ট আমার মতামত বা সম্মতি, এটা এখানে ভার্ব হিসাবে ব্যবহার হলো না, এটা নাউন হিসাবে ব্যবহার হলো, টু ইয়োর প্রপোজাল তোমার প্রস্তাবে। 8 নম্বর সেন্টেন্স, ইট ইজ হিজ হ্যাবিট টু ডু দিস, মানে এটা হচ্ছে তার অভ্যাস এটা করার। তাহলে এটা করার, এটা হচ্ছে তার অভ্যাস, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। আর টু ডু দিস এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, অসমাপিকা ক্রিয়াপদ, ভার্বের আগে টু বসিয়ে সেটাকে ইনফিনিটিভ করা হয়, অর্থাৎ অসমাপিকা ক্রিয়াপদ। আর হ্যাবিট, হ্যাবিট মানে হচ্ছে অভ্যাস, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, মূল ভাব নেই, সেজন্য এখন বিভার ইজ বসানো হয়েছে। আচ্ছা যাই হোক, হ্যাবিট এই শব্দটি নাউন ফর্মে আছে, হ্যাবিট অভ্যাস নাউন। এবার এটাকে কি করতে হবে, অ্যাডভার্ব করতে হবে, অ্যাডভার্ব করে বাক্যটিকে আবার লিখতে হবে, এবার সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আবার লিখতে হবে। তাহলে ইট ইজ হিজ হ্যাবিট টু ডু দিস, মানে এটা করা হচ্ছে তার অভ্যাস। এবার উত্তরটি হবে কি, হি ডাজ ইট হ্যাবিচুয়ালি, হি ডাজ ইট সেটা করে হ্যাবিচুয়ালি, হ্যাবিট থেকে অ্যাডভার্ব ফর্ম হচ্ছে হ্যাবিচুয়ালি, হি ডাজ ইট হ্যাবিচুয়ালি মানে সে অভ্যাসগতভাবে এটা করে। তাহলে হ্যাবিচুয়ালি এটা এবার হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। সেখানে লক্ষ্য করো, হি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স পুরোটি, হি ডাজ ইট হ্যাবিচুয়ালি, হিটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ডু তার সঙ্গে ইয়েস যুক্ত হয়েছে। তাহলে হি ডাজ ইট সে এটা করে হ্যাবিচুয়ালি, সে এটা অভ্যাসগতভাবে করে। তাহলে এখানে লক্ষ্য করো যে ইট ইজ হিজ হ্যাবিট, ও সরি এটা অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডভার্বে করা হয়েছে, অ্যাডভার্ব হ্যাবিচুয়ালি অভ্যাসগতভাবে করে। তাহলে এই দুটো সেন্টেন্সের মানে একই থাকলো, শুধু পার্টস অফ স্পিচের পরিবর্তন হলো। হ্যাবিট এটা হচ্ছে নাউন, তার অ্যাডভার্ব ফর্ম হচ্ছে হ্যাবিচুয়ালি অভ্যাসগতভাবে। এবার 9 নম্বর বাক্য, হি ফট এগেনস্ট দ্য এনিমি উইথ গ্রেট কারেজ, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, হি সাবজেক্ট, ফট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফাইট, FIGHT, ফাইট ফট ফট। আর এগেনস্ট বিরুদ্ধে, দ্য এনিমি, এনিমি মানে হচ্ছে শত্রু, উইথ গ্রেট কারেজ, কারেজ মানে হচ্ছে সাহস, আর গ্রেট মানে বিশাল, তাহলে সে শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছিল বিশাল সাহস নিয়ে, বা বিশাল সাহসের সঙ্গে সে শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছিল। তাহলে এখানে লক্ষ্য করো, এই কারেজ শব্দটি নাউন মানে হচ্ছে সাহস, এটাকে কি করতে হবে, অ্যাডভার্বে পরিবর্তন করে বাক্যটিকে আবার সেই পাস্ট ইনডিফিনাইট টেন্সেই লিখতে হবে। মানের পরিবর্তন হবে না, শুধু রূপের পরিবর্তন হবে, অর্থাৎ পার্টস অফ স্পিচের পরিবর্তন হবে। তাহলে কারেজ এটা হচ্ছে নাউন, তার অ্যাডভার্ব হবে কি কারেজিয়াসলি, মানে সাহসিকতার সঙ্গে বা সাহসিকভাবে। তাহলে উত্তরটি হচ্ছে কি, হি ফট এগেনস্ট দ্য এনিমি ভেরি
courageously, courageously. তাহলে he fought against the enemy very courageously, 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 courageously মানেটা একই থাকলো, শুধু রূপের পরিবর্তন হলো। কারেজ ওটা ছিল নাউন, এবার অ্যাডভার্ব ফর্ম হলো কারেজিয়াসলি, অ্যাডভার্ব হচ্ছে কারেজিয়াসলি। তাহলে উত্তরটি হচ্ছে দ্য হি ফট এগেনস্ট দ্য এনিমি, সে শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছিল ভেরি কারেজিয়াসলি, খুবই সাহসিকতার সঙ্গে বা খুবই সাহসিকভাবে। এখানে লক্ষ্য করো উইথ গ্রেট কারেজ আছে, উইথ গ্রেট, তার পরিবর্তে এখানে কি বসানো হলো, এখানে ভেরি শব্দটি বসানো হলো। আর কারেজ এটা নাউন ফর্মে আছে, এটার অ্যাডভার্ব ফর্ম হচ্ছে কারেজিয়াসলি। তাহলে উইথ গ্রেট কারেজ সেটাকে পরিবর্তন করে হচ্ছে কি ভেরি কারেজিয়াসলি। এবার 10 নম্বর সেন্টেন্স, ইন অল প্রবাবিলিটি দ্য ওয়েদার টুডে উইল বি ফাইন। ইন অল প্রবাবিলিটি, আচ্ছা যাই হোক, এটা ফিউচার টেন্সে দেওয়া আছে, ফিউচার ইনডিফিনাইট টেন্সে। আচ্ছা, প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভব, ইন অল প্রবাবিলিটি মানে খুব সম্ভব, দ্য ওয়েদার টুডে উইল বি ফাইন, খুব সম্ভব আজ আবহাওয়া ভালো হবে। তাহলে এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে। যাই হোক, এই যে প্রবাবিলিটি শব্দটি এটা নাউন ফর্মে এখানে দেওয়া আছে, প্রবাবিলিটি মানে সম্ভব। এবার এটাকে কি করতে হবে, এই প্রবাবিলিটি শব্দটিকে চেঞ্জ করতে হবে কিসে, অ্যাডজেক্টিভে। প্রবাবিলিটির অ্যাডজেক্টিভ হবে কি প্রবেবল। তাহলে প্রবাবিলিটির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে প্রবেবল। তাহলে এটা ফিউচার টেন্সে দেওয়া আছে, উত্তরটি ফিউচার টেন্সেই করতে হবে। প্রবাবিলিটিকে এটা নাউন ফর্মে আছে, এটা পরিবর্তন করতে হবে অ্যাডজেক্টিভ প্রবাবলি দিয়ে বাক্যটিকে আবার লিখতে হবে, মানে একই থাকবে, টেন্সেরও পরিবর্তন হবে না, শুধু পার্টস অফ স্পিচের পরিবর্তনগুলো হচ্ছে। তাহলে উত্তরটি হবে কি ইট ইজ প্রবাবল দ্যাট, ইট ইজ PROBABLE, it is probable that the weather today will be fine. It is probable that the weather today will be fine. এটা সম্ভব বা সম্ভাব্য, প্রবেবল মানে এখানে হয়ে গেল কি উত্তরটি সম্ভাব্য, সম্ভাব্য। প্রবেবল মানে হচ্ছে সম্ভাব্য, আর প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভব, এটা নাউন পদ, আর প্রবেবল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সম্ভব। তাহলে ইট ইজ প্রবেবল দ্যাট, এটা সম্ভব যে বা সম্ভাবনা আছে কি দ্য ওয়েদার টুডে মানে আজকের যে আবহাওয়া উইল বি ফাইন, সেটা সুন্দর হবে। তাহলে এই দুটো সেন্টেন্স ফিউচার ইনডিফিনাইট টেন্সে থাকলো, মানের পরিবর্তন হলো না, শুধু এখানে পার্টস অফ স্পিচের পরিবর্তন হলো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তো সর্বশেষে বলি, যদি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, তোমরা আমার ভিডিওগুলোকে অবশ্যই লাইক করবে, ভালো লাগলে তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবে, পারলে পরে বন্ধুদের সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এ সমস্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে। আর যাই হোক, যেহেতু লকডাউন পরিস্থিতি চলছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব ক্লোজড অবস্থায় আছে, তো অনলাইনে পড়াশোনা এভাবে ভিডিওগুলো বাড়িতে যদি তোমরা পড়াশোনা করো দেখো, তাহলে অনেকটা তোমাদের কাজে লাগবে। আর সবশেষে অনুরোধ করব, আমার এই চ্যানেল, ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ ইন বেঙ্গলি, এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের দিন শুভ হোক, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং ভিডিওগুলো অবশ্যই বাড়িতে দেখবে ধীরে ধীরে এবং মনোযোগ সহকারে দেখবে। হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার।